আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী প্রচারণার হাওয়া। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের পথে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আজকে আমরা কথা বলবো তার সঙ্গে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমরাও খুবই ভালো আছি। প্রথমে যেটা জানতে চাই যে গত ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর গত ৩ দিন ধরে কলমাকান্দা এবং দুর্গাপুরের পথে প্রান্তরে আপনি বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন, তাদের সুখ দুঃখের কথা শুনেছেন। তো তাদের প্রত্যাশার যে একটা চাপ, সেটা তো একটা অন্যরকম বিষয়। কিন্তু আপনি যে তাদের প্রত্যাশাটাকে যদি অল্প কথায় বলতে বলি যে কিভাবে তাদের সেটা পূরণ করার আপনি উদ্যোগ নিতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এই অঞ্চল নেত্রকোনা ১ দুর্গাপুর কলমাকান্দা অনেক দিন যাবৎ একটা অবহেলিত অঞ্চল। পার্টিকুলারলি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে আধুনিকতার ছোঁয়া সেটা স্পর্শই করেনি এবং মানুষের যে জীবনমানের উন্নয়ন তা থেকেও বঞ্চিত। উপরন্তু এখানে যেটা প্রাপ্তি হওয়ার কথা ছিল তাও পাইনি। আমি যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, মানুষের যে হাহাকার, যে কষ্ট, যে বেদনা, যেমন ধরেন এখানে মাদক একটা করাল গ্রাস মাদক, এবং মাদকের সাথে সাথে ইপটিজিংও এখানে আছে। আর পাশাপাশি জীবন মান, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা থেকে অনেক দূর পিছিয়ে আছে। দেখেন আমরা এখন এই যে একটা আমাদের পিছনে আছে একটা গারো পাহাড় বলে খ্যাত, মেঘালয়ের একদম বাংলাদেশের শেষ সীমানায়। এই অঞ্চলের যে মানুষগুলো বসবাস করেন তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন। সুপেয় পানির ব্যবস্থা পর্যন্ত নেই এইখানে। আপনার প্রচুর এই মাটির নিচে প্রচুর পাথর আছে, যে কারণে পাথর ব্যাত করে পানিটা পর্যন্ত উত্তোলন করা যাচ্ছে না। দেখা যায় যে ছোট্ট একটা কুয়া বা ছোট্ট একটা মজা পুকুর, সেখান থেকে পানি খেতে হচ্ছে, সেখানের পানি দিয়ে রান্না করছে, আবার সেখানের পানি দিয়ে গোসল করছে, যে কারণে যে স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যহানি ঘটছে সেটাও একটা বিষয়। তো আমাদের কাছে চ্যালেঞ্জ অনেক, সেই চ্যালেঞ্জগুলো আমরা গ্রহণ করেছি। যেমন এই পাহাড়ি অঞ্চলে পানির ব্যবস্থা করতে হবে, স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে, এবং এই অঞ্চলের যারা গারো হাজং বসবাস করেন তাদের শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দুই একটা এনজিও আছে, যেমন কোরিয়ান একটা এনজিও আছে, জাপানের একটা স্কুল আছে, দু একটা স্কুল আছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে যে প্রণোদনা দেওয়া দরকার স্পেশালি, সেটা এই অঞ্চলের মানুষ বঞ্চিত। তারপরে যতটুকু এসেছে গত 15-16 বছর এই অঞ্চলের মানুষ বাস্তবতা পায়নি। হিন্দু অধ্যুষিত অঞ্চল আছে এখানে, হিন্দুরাও আছে, হিন্দুরাও যেভাবে পাওয়া উচিত ছিল তারাও সেটা পায়নি। মুসলমান জনগোষ্ঠী তো আছেই। তো আমরা এই সব কিছুকেই একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এবং আমি 2008 সনে সর্বপ্রথম নির্বাচন করি। 2008 সনে নির্বাচন করার পর থেকে আমি এই অঞ্চলের যারা সুধীজন আছেন এবং আমাদের একটা টিম আছে, সেই টিম নিয়ে কাজ করে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। যে পরিকল্পনার অংশ হিসাবে সর্বপ্রথম 1 নম্বর আমরা ট্যাকেল করতে চাই মাদককে, চোরাচালানকে, তারপর রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পাশাপাশি শিক্ষা কার্যক্রম। আমাদের এই অঞ্চলে শিক্ষিতের হার খুব কম, দারিদ্রতা বেশি, ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট আনার জন্য চেষ্টা করব। আর 2008 সনে প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই অঞ্চলকে একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলবেন বলে ঘোষণা করেছিলেন প্রথম নির্বাচনে আমার। তো আমি দেখলাম শুধুমাত্র দুর্গাপুর না, আমরা যদি দুর্গাপুর উপজেলার বিরিশিরি, কুল্লাগড়া সহ কলমাকান্দা, লেঙ্গুরা, খান্নই এবং রংছাতি, এই টোটাল বর্ডার বেল্ট যেটা বলে, বর্ডার বেল্টটাকে নিয়ে যদি একটা পর্যটন নগরী গড়ে তুলি, তাহলে সারা বাংলাদেশের মানুষ এখানে আসবে। যখন আপনার পর্যটন নগরী হিসাবে ঘোষণা করা হবে, এখানে নতুন নতুন স্থাপনা হবে, ইনভেস্টমেন্ট হবে, এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই যে দেখেন আমরা যেখানে দাঁড়িয়েছি, কত সুন্দর একটা প্রকৃতির ছোঁয়া,
এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে যখন আমরা যদি এই জায়গাটাতে ধরেন একটা বড় হসপিটাল করি অথবা বড় একটা ইনভেস্টমেন্ট করি, এই অঞ্চলের যারা আছেন, যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, মেহনতি মানুষ আছেন, তারা কাজ করছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তাদের যে সন্তান সন্ততি থাকবে ভবিষ্যতে, তারাও সেই জায়গাটা থেকে অর্থ উপার্জনের একটা ব্যবস্থা হবে। তাছাড়া আমাদের আরেকটা পরিকল্পনা আছে কুটির শিল্প। যেমন আমাদের এই অঞ্চলের মহিলারা কর্মক্ষেত্রে একদম পিছিয়ে আছে। তো আমার আরেকটা ইচ্ছা আছে, স্বল্প সুদের ঋণের মাধ্যমে, রাষ্ট্রীয় প্রণোদনার মাধ্যমে কুটির শিল্পের একটা ব্যবস্থাপনা করা, যেন আমাদের অঞ্চলের মা বোন যারা আছেন তারা যেন কুটির শিল্পে নিজেদেরকে নিয়োগ করে এখান থেকে একটা অর্থ উপার্জিত হয়। আর এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের শিল্প এখানে আছে। যেমন আমাদের গারদের কিছু ঐতিহ্যবাহী কিছু বিষয় আছে, সেই ঐতিহ্যবাহী বিষয়গুলোকে যদি আমরা জাতীয়ভাবে প্রমোট করতে পারি, এখানে কিন্তু আরেকটা ইনভেস্টমেন্টের জায়গা আছে। তাছাড়া কুল্লাগড়া ইউনিয়নে চীনামাটির পাহাড় আছে, সেই চীনামাটি সিরামিক তৈরির জন্য এই চীনামাটি ব্যবহার করা হয়। আমাদের একটা পরিকল্পনা আছে যে মাটিটা এখান থেকে রপ্তানি করা হয়, সেটা রপ্তানি না করে এখানে একটা ইন্ডাস্ট্রির ব্যবস্থা করা, যেন এই আমার চীনামাটি কাঁচামাল থেকে শিল্পে পরিণত হয়। এরকম বিভিন্ন ধরনের পরিকল্পনা আমাদের আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে দুর্গাপুরে যে সৌন্দর্যের কথা বললেন তার রেশ ধরেই আমি বলতে চাই যে গতকাল আপনার যে একটা উঠান বৈঠকে একজন শিক্ষার্থী বলছিলেন যে তিনি যেটা বললেন যে দুর্গাপুর হচ্ছে পাহাড়ের রাজ্য, এখানে মাদকের কালিমা কেন থাকবে, এবং আপনিও যে এই যে প্রচারণায় গিয়েছেন সব জায়গায় বলেছেন যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। তো যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে ঠিক কী কী পদক্ষেপ আপনি নিতে চাচ্ছেন মাদককে সম্পূর্ণ নির্মূল করার জন্য? না, অসংখ্য ধন্যবাদ। মাদকের প্রাদুর্ভাবটা এখানে বেশি, যেহেতু একটা বর্ডার বেল্ট। আনফর্চুনেটলি পার্শ্ববর্তী দেশ থেকে খুব সহজেই এখানে মাদকটা পাঠিয়ে দেওয়া হয়, বা যারা চোরাকারবারি আছেন তারা মাদকটা নিয়ে আসেন। দেখুন, মাদক হচ্ছে একটা সামাজিক ব্যাধি। যারা মাদকাসক্ত তারা কিন্তু আমাদেরই কারো না কারো সন্তান। আমার প্রথম পদক্ষেপ থাকবে একটা মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলা এবং তাদেরকে মোটিভেশনের মাধ্যমে যারা মাদকাসক্ত তাদেরকে সুপথে নিয়ে আসা। আর সিন্ডিকেট বা মাদক সম্রাট বা যে গডফাদার আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং কঠোরভাবে আইনটা প্রয়োগের মাধ্যমে তাদের আইনের আওতায় যদি আনতে পারি, একদিকে সিন্ডিকেট বা যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনি প্রক্রিয়ায় তাদের বিচারের মুখোমুখি করা, আর যারা মাদক সেবী আছেন তাদেরকে মোটিভেশন মাদক নিরাময় কেন্দ্রের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলা। আমি এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, কারণ এইখানে মাদক সেবীরা হচ্ছে আমাদের স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা, বা পাশাপাশি কিশোর যুবক শ্রেণী আছে। তো কিশোর যুবক তরুণ তারাই আমাদের জাতির ভবিষ্যৎ। আজকে এই অঞ্চলটা আমরা কখনোই অগ্রসর করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মাদক থেকে মুক্তি না পাই আমরা। তো একজন শিক্ষার্থী তিনিও মাদকের বিষয়টা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই প্রজন্মের শিক্ষার্থী বা তরুণ প্রজন্মও এখন আশার আলো দেখছে নতুনভাবে নতুন কিছু করার। তো তাদের জন্য, নতুন প্রজন্মের জন্য, যুবকদের জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে আপনি ক্ষমতায় নির্বাচনে জয়ী হলে? আমরা যদি নির্বাচনে জয়ী হই তাহলে প্রথম যে কথাটা বললাম মাদক নির্মূলে এই পদক্ষেপগুলো নিব, আর অংশীদারের ভিত্তিতে কাজ করব। যেমন যুবক শ্রেণী আছে, ছাত্রছাত্রী আছে। কালকে একটা ছাত্রী বলেছে, এর 2 দিন আগে আমি মিট অ্যান্ড গ্রিট একটা প্রোগ্রাম করেছিলাম দুর্গাপুরে, যেখানে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা ছিল। তাদের আইডিয়া চমৎকার, বিভিন্ন ধরনের আইডিয়া তারা তুলে ধরেছে। আমরা তাদের সাথে পার্টনারশিপে কাজ করব এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করব। যেমন আমাদের একটা পরিকল্পনা আছে এখানে একটা টেকনিক্যাল ইনস্টিটিউশন গড়া, যে টেকনিক্যাল ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদের নার্সিংয়ের জন্য ব্যবস্থা করা, আরও অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো একটা যদি পরিপূর্ণ একটা ইনস্টিটিউশন করতে পারি, তাহলে এখানকার যুবক শ্রেণী যারা দেখা গেল যে প্রথাগত শিক্ষার বাইরে টেকনিক্যাল নলেজটা যখন অর্জন করবে, তখন দেশে জাতীয়ভাবে যেমন কাজ করবে, ঠিক তেমনি আমাদের এই মেধাটাকে আমরা সাময়িক বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। সো সেই প্রক্রিয়া থেকেই আমাদের এখানে দুর্গাপুর কলমাকান্দার একটা ভালো জায়গা দেখে একটা টেকনিক্যাল ইনস্টিটিউশন গড়ার পরিকল্পনা আছে, যে ইনস্টিটিউশনের সুবিধা আমাদের যুবক সম্প্রদায় পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।
এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখেছি যে গত কয়েকদিন আপনি যে প্রচারণা চালিয়েছেন, সবখানে মহিলাদের উঠান বৈঠকে হোক বা যে কোনো জায়গায় আপনি মায়ের কথা বিশেষভাবে স্মরণ করেছেন এবং মায়ের কথা স্মরণ করতে গিয়ে দেখেছি যে আপনি তামাক জাতীয় দ্রব্য সেবনে খুব নিরুৎসাহিত করেছেন। তো সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আসলে দেখুন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতি কেন করা হয়? মানুষের সমাজ সচেতনতার জন্য, সমাজকে সুপথে রাখার জন্য, সমাজের যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন, যুবক আছেন, তরুণ আছেন, প্রত্যেককেই যার যার বদ অভ্যাসগুলা থেকে নিরাময় করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য। ব্যক্তিগতভাবে আমার মা একজন গৃহিণী ছিলেন। তিনি পান সুপারি প্রচুর খেতেন। পাশাপাশি আমাদের এই অঞ্চলে জর্দা বা তামাক, সরাসরি তামাক যেটাকে সাদা পাতা বলা হয়, সেটাও গ্রহণ করতেন। তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম উনি গ্রহণ করার পরে এক পর্যায়ে ওনার ক্যান্সারে আক্রান্ত হন। আমি তখন ওনাকে বাংলাদেশ এবং বিদেশ সব জায়গায় চিকিৎসা করিয়েছি। ডক্টর সাহেবরা একটাই কথা বলেছেন যে ওনার ক্যান্সারের প্রধান কারণই ছিল এই সাদা পাতা বা জর্দা গ্রহণ এবং অতিমাত্রায় পান সুপারি খাওয়ার জন্য। তো আমি যখন নির্বাচনী মাঠে মানুষের জন্য ভোট চাচ্ছি, আমার কাছে ভোট চাওয়াটা যেমন লক্ষ্য, ঠিক তেমনিভাবে যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন, আমি আমার মাকে দেখেছি কত কষ্ট করেছেন, তাদেরকে মোটিভেট করার জন্যও আমি আমার মাকে উদাহরণ হিসাবে এনে লাইভলি একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি, যে আপনাদের মুখে বা আপনাদের কাছে আমি আমার মার প্রতিচ্ছবি দেখতে পাই। কিন্তু আমার মা এই কারণে রোগাক্রান্ত হয়েছিলেন এবং এই কারণেই তামাক জাতীয় বা জর্দা, সাদা পাতা, অতিরিক্ত পান গ্রহণের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আমিও অনুরোধ করছি, আমি যেহেতু আপনাদের মধ্যে আমি আমার মার প্রতিচ্ছবি দেখতে চাই, আমার মাকে হারিয়েছি, কিন্তু আপনারা যারা মা আছেন আপনাদেরকে আমি হারাতে চাই না, যে কারণে ওনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করছি। আর স্বাভাবিকভাবে মা পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য শ্রেষ্ঠ অর্জন বা শ্রেষ্ঠতম জায়গা। তো আমার প্রয়াত মার কথা যখন মনে পড়ে, আনফর্চুনেটলি আমি আমার আবেগটা ধরে রাখতে পারি না, কারণ আমার মাই আমাকে প্রথম শিখিয়েছেন যে ব্যারিস্টার কায়সার কামাল নামটা লিখা। উনিও হয়তো জানতেন না যে ব্যারিস্টার হতে গেলে কি কি করতে হয়, কি কি হার্ডলটা পূরণ করতে হয়, বাট উনি হয়তো সামহাও কোথাও থেকে শুনেছেন, যে কারণে তিনি লিখে রাখতেন, আমাকে লিখে শিখাতেন। আমাদের ঘর, টিনের ঘরের ওই বারান্দার মধ্যে আমার লেখা থাকতো, কৃতি মায়ের কৃতি সন্তান ব্যারিস্টার কায়সার কামাল। তো আমি যখন এখন এই পরিণত বয়সে এসে এই জিনিসগুলা যখন আমি চিন্তা করি বা মাথায় আসে, তখন আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয়, যে কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা মাকে, পার্টিকুলারলি যারা ইয়াং মা আছেন, তারা যেন তাদের সন্তানকে ভালোভাবে স্কুলে নেওয়ার চেষ্টা করে, ভালো কথা শিখায় এবং একটা প্রত্যাশা বা স্বপ্ন যেন দেখায়, যে একটা স্বপ্ন যে হ্যাঁ, প্রত্যেকে যে ব্যারিস্টার হতে হবে নট নেসেসারিলি, কেউ কোনো সন্তানকে পুলিশ অফিসার করতে পারেন, একজন ম্যাজিস্ট্রেটের স্বপ্ন দেখাতে পারেন, ডক্টরের স্বপ্ন দেখাতে পারেন। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, মা যখন স্বপ্নটা দেখায় তখন সেই স্বপ্নটা সন্তানের মস্তিষ্কে আবদ্ধ থাকে এবং সেটা তাকে পরিচালিত করে জীবন গঠনের ক্ষেত্রে। যে কারণে আমাদের এই অঞ্চলের মা যারা আছেন, যখনই আমি মহিলাদের সাথে বৈঠকে বসি, তখন প্রত্যেককেই আমি এই একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যে নিজের সন্তানকে যেমন আগলে রাখছেন, সন্তানকে বড় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখাবেন। এই স্বপ্ন হয়তো এখন স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু একদিন এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে হবে এবং পরিণত হয়। আমি তার জ্বলন্ত এবং বাস্তব উদাহরণ। আমার মা একজন গৃহিণী, তেমন শিক্ষিত না। আমার বাবা একজন কৃষক। তো এই কৃষক পরিবার থেকে এই অঞ্চলে আমি লন্ডনে গিয়ে পড়াশোনা করেছি, ব্যারিস্টার হয়েছি, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। তো এইটা একটা আমাদের এই অঞ্চলের জন্য গ্রেটার অ্যাচিভমেন্ট। আমি সেই অ্যাচিভমেন্টটা একার মধ্যে না রেখে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, যেন প্রত্যেক মা বাবাই তার সন্তানকে সুশিক্ষিত করেন, প্রফেশনাল হিসাবে গড়ে তোলেন। সেজন্যই আমি এই মোটিভেশন স্পিচগুলো দিয়ে থাকি। আপনার কথার সূত্র ধরে তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার মায়ের সেই অনুপ্রেরণা থেকে ছোটবেলায় আপনার মাথায় গেঁথে গিয়েছিল যে আপনাকে ব্যারিস্টার হতেই হবে। তো এই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ব্যারিস্টার হওয়ার যে জার্নি এবং নির্বাচনের পথ পরিক্রমায় আপনাকে যে স্ট্রাগল ফেস করতে হয়েছে, আমরা সেই গল্পটা একটু শুনতে চাই। দেখুন, আসলে আমার মা স্বপ্ন দেখিয়েছেন, আমার বাবা বাস্তবায়নের জন্য
সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন। যেমন এই প্রত্যন্ত অঞ্চল, এই কলমাকান্দা থেকে আমাদের জেলা সদরে যেতে গেলে আমার স্পষ্ট মনে আছে পায়ে হেঁটে, রিকশায় বা সাইকেলে যেতাম। আমি প্রাইমারি স্কুল থেকে পাশ করার পরে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে কিছুদিন 2-1 বছর পড়েছি। তারপর আমার বাবা শুধুমাত্র পড়াশোনার জন্য আমাদেরকে ময়মনসিং নিয়ে গেছেন। সেখানে গিয়ে বাসা ভাড়া করেছেন, করে ময়মনসিং জিলা স্কুলে আমাকে ভর্তি করিয়েছেন। ওকে ময়মনসিং জিলা স্কুল থেকে পাশ করে আমি আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছি। তারপর প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইতিহাস বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করে দেন আই ওয়েন্ট টু লন্ডন। সো এই যে এই জার্নিটা, মার স্বপ্ন, বাবার অদম্য ইচ্ছা। আমার বাবা একজন লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান ছিলেন, একদম আপাদমস্তক আমাদের পারিবারিকভাবে আমরা কৃষক পরিবারের সন্তান। আমার স্পষ্ট মনে আছে যখন আমি বিলাতে পড়তে যাই, প্রচুর জমি বিক্রি করতে হয়েছে আমার বাবাকে। তিনি সেই জমি বিক্রি করে বিলাতে আমাকে পাঠিয়েছেন। শুধুমাত্র বিলাতে না, পড়াশোনার ক্ষেত্রে সবসময় ওনাদেরকে একটা ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে যেতে হয়েছে। অফকোর্স একজন কৃষক পরিবার সন্তান হিসাবে এখন আমি রিয়েলাইজ করি যে আমার বাবা মা একটা কত অদম্য ইচ্ছা থাকলে তাদের সন্তানকে সে বিলাত পর্যন্ত পড়াশোনা করতে পাঠিয়েছেন। নিশ্চয়ই তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা এটা আসলে কি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সেই জিনিসটাই আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামবাসীদের কাছে তুলে ধরি যে আমার বাবা মা যদি পারেন, কেন আপনারা পারবেন না? লেট আস ওয়ার্ক টুগেদার। প্রয়োজনে আমি একটা প্রকাশ্যে বলি, যে কোনো সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আমি সবসময় এগিয়ে আসি। তো আমি এটা একদম প্রকাশ্যে বলি, এবং এরকম যদিও অন ক্যামেরায় অনেক কিছু বলা উচিত না, অনেক সন্তান আছে বিভিন্নভাবে আমি সহযোগিতা করছি তাদের পড়াশোনার ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রেও সহযোগিতা করছি বিভিন্ন। এটা যদি আপনারা খোঁজখবর নেন জানতে পারবেন ক্যান্সার পেশেন্টদের, যেহেতু আমার মা ক্যান্সারে মারা গেছেন, ক্যান্সার পেশেন্ট যারা থাকে তাদেরকে আমি চিকিৎসা সেবা দান করছি। অনেক বাচ্চা আছে জন্মগতভাবে হার্টের ছিদ্র নিয়ে জন্ম নিয়েছে, এরকম 8-9 জন বাচ্চাকে আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে সার্জারি করিয়েছি। এমন আর টিউমারে আক্রান্ত, তারপরে একটা বাচ্চা আছে, কালকে বোধহয় দেখেছেন আপনারা, তাহাসিন নাম একটা ছেলে, সে নিজেকে নিজে আহত করে, তার ট্রিটমেন্ট চলমান আছে। আরও কিছু কিছু আছে আমাদের গারো হাজংদের মধ্যে ট্রিটমেন্ট করানো হচ্ছে। হাজং একটা ছেলে আছে, কৃষ্ণ হাজং, কুল্লাগড়া ইউনিয়নে, তার কিডনি ট্রান্সপ্লান্ট করার ব্যবস্থা করছি, সে এখনও পিজি হসপিটালে ভর্তি। তো আমি আসলে কি ইলেকশন করছি বটে, বাট ইলেকশনটার চেয়ে আমার কাছে যে মানবিক কাজগুলা, সেই মানবিক কাজগুলোকে আমি প্রাধান্য দিচ্ছি। আমার কাছে মনে হয় যদি ইলেকশনের মাধ্যমে জনগণ আমাকে নির্বাচিত করে, এই মানবিক কাজগুলোকে আমি আরও এনহ্যান্স করতে পারবো, আরও হয়তো তাদের দোরগোড়ায় আমার ব্যক্তিগত যে সেবাটা আছে সেটা পৌঁছাইতে পারবো। পাশাপাশি এই এলাকার একটা সার্বিক উন্নয়ন করার প্রচেষ্টা আমার থাকবে। দেখুন, আমরা আসলে কি একজন প্রফেশনাল হিসাবে আলহামদুলিল্লাহ আমি আমার প্রফেশনাল ক্যাপাসিটি থেকে যতটুকু অ্যাচিভ করতে পেরেছি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এখন আমি মনে করি আমার পরবর্তী লাইফ যা আছে সেটা মানব কল্যাণে, মানব সেবায় নিজেকে নিয়োজিত করা, যেন মানুষ সবাই তো আমরা একদিন মারা যাব, পরে যেন মনে করেন যে হ্যাঁ, আমাদের এই অঞ্চলের একমাত্র একজন ব্যারিস্টার ছিলেন যিনি এই কাজগুলো করেছেন। সেটার জন্য আমি প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি এবং আমরা জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার সামনের ভাবনাটা কি, এবং আপনি এটা সুশৃঙ্খলভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আর কি পরিকল্পনা রেখেছেন? দেখেন, আমি প্রথমে যেটা বললাম যে নির্বাচন একটা মাধ্যম। এই নির্বাচিত প্রতিনিধি যারা হন তারা যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করতেন বা করেন, তাহলে আমাদের জীবনমানের অনেক উন্নয়ন ঘটবে এবং সামগ্রিকভাবে এলাকার একটা উন্নয়ন ঘটে। দেখুন, আনফর্চুনেটলি মেম্বার অফ পার্লামেন্টস যারা হন, আমাদের দেশের প্রথাগত সিস্টেমে আমরা দেখি শুধুমাত্র তারা
টিআর কাবিকা ডেভেলপমেন্ট ওয়ার্ক এগুলোর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। আমার কাছে মনে হয় যে একজন মেম্বার অফ পার্লামেন্টের একমাত্র কাজ সেটা হতে পারে না। আমরা একটা প্রিভিলেজ জায়গায় চলে যাই যারা এমপি হতে পারেন, তারা যদি তাদের অবস্থান থেকে স্ব এলাকা স্ব সমাজে যদি সমাজের উন্নয়নমূলক কার্যক্রমগুলো যদি গ্রহণ করেন এবং মানুষকে যদি মোটিভেট করেন সততার সাথে। আমি যেমন আমার এলাকায় একটা স্লোগান হিসাবে আমি এখন এটা ব্যবহার করছি যে আমি নিজে সৎ থাকব, অন্যকে সৎ রাখার চেষ্টা করব, নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দিব না। এই যে স্লোগানটা, সেই স্লোগানটা যদি আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হবেন প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে সততার সাথে কাজ করেন, জনহিতকর কাজগুলো যদি সততার সাথে করেন, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে যে প্রণোদনাগুলো দেয়া হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে ডেভেলপমেন্ট কাজগুলো হয়, শতভাগ কিন্তু মানুষ পেতে পারে। আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠে না, যে কারণে আমাদের দারিদ্রতা কমছে না, ইনভেস্টমেন্ট আসছে না। তা আমি প্রত্যাশা রাখবো আগামী সংসদ নির্বাচনে আমরা একটা দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আছি। আমরা এই 24-এর অভ্যুত্থানের মাধ্যমে শত সহস্র রক্ত, শত সহস্র মায়ের বুক খালি করে আজকে আমরা নির্বাচনের জন্য ধাবিত হচ্ছি। যে দল থেকে যেই নির্বাচিত হোক না কেন, দেশের জন্য সমাজের জন্য যদি মনে প্রাণে বুকে হাত দিয়ে কাজ করেন, এই বাংলাদেশকে ইনশাল্লাহ, যে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিলেন একটা উন্নত গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা পেতে পারি যদি মেম্বার অফ পার্লামেন্টরা সত্যিকার অর্থে দেশপ্রেমের মাধ্যমে সততার সাথে ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে যদি নিজেরা পরিচালিত হন এবং অন্যদেরকে পরিচালিত করেন। আমার প্রত্যাশা থাকবে যে নির্বাচিত হই না কেন দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সত্যিকার গণতান্ত্রিক চেতনায় সততার সাথে কাজ করতে পারলে আমাদের দেশ একদিন বিশ্বের মানচিত্রে উন্নত বাংলাদেশ হিসাবে থাকবে ইনশাআল্লাহ।